কিচ্ছু করার নেই ব্রো, এরা আয়ানকেও ছাড়েনি। আয়ানও শুধু একটা গেঞ্জি পরেই ছিল। আরমান রাগে উঠে পড়ল, বলল, মম, আমি গেলাম। অনেক বড় ভুল হয়েছে গ্রামে বিয়ের অনুষ্ঠানের প্ল্যান করে। সাবিনা বেগম তড়িঘড়ি করে এগিয়ে এলেন। উনি বললেন, প্লিজ আব্বু, আর একটু থাকো, শার্ট খুলতে হবে না, শার্টের হাতাটা গোটানোই আছে। আপনার ওর হাতে আর গালে অল্প করে হলুদ লাগিয়ে দিই, একটু হলুদের ছোঁয়া গায়ে লাগলেই তো হবে। আঞ্জুমা বেগম একই কথা বললেন। এরপর আরমানকে শান্ত করে কোনো রকমে বসানো হলো। এরপর সবাই একটু একটু করে আরমানের গালে এবং হাতে হলুদ লাগিয়ে দিল। গ্রামের অনেক মেয়েই মুখ বেঁকালো আরমানের এত আপত্তি দেখে। এরপর কোনো রকমে আরমানের গায়ে হলুদ শেষ করলো। আরমান গাল ও হাতে লেগে থাকা হলুদগুলো নিয়ে মায়ের জন্য রাখা হলুদে মেশানো হলো। আরমান একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, শেষ হয়েছে, এবার আমি যেতে পারি? সামিরা হেসে বলল, হ্যাঁ ভাইয়া, এখন যেতে পারো তুমি। মায়া স্টেজের একপাশে চেয়ার নিয়ে বসেছিল। আরমান মায়ার দিকে এগিয়ে গিয়ে মায়ার চেয়ারের দুই পাশে হাত দিয়ে ঝুঁকে গেল একদম মায়ের মুখের কাছে। এরপর ফিসফিস করে বলল, এতগুলো মহিলা দিয়ে টর্চার করলে তুমি আমায়, এর বদলা তো আমি নিয়ে ছাড়বো মায়াবতী। এখন তুমি রেডি হও আর মানে টর্চার সহ্য করার জন্য। মায়া একটা শুকনো ঢোক গেল, আমতা আমতা করে বলল, আপনার ল্যাপটপ সামিরার কাছে আছে। আরমান আর কিছুই বলল না, শুধু একটা বাঁকা হাসি দিয়ে চলে গেল। মায়া যেন হাফ ছেড়ে বাঁচল। সবার দিকে তাকাতেই দেখলো ছোট আম্মু, ফুপি এবং চাচিরা সবাই মুখ চেপে হাসছে। গ্রামের কিছু মেয়েরা কেমন যেন চোখে তাকিয়ে আছে। মায়া বিরক্ত হলো আরমানের প্রতি। সবার সামনে এইভাবে কাছে আসতে হবে কেন? একটু লজ্জা শরম নেই ওনার? এরপর মায়াকে নিয়ে গিয়ে বসানো হলো। এক একে একই রকমভাবে পালন করা হলো গায়ে হলুদের নিয়ম। তেল ঢালার সময় আসলে একজন মহিলা বলে উঠল, মেয়ের বাড়ির লোক কই? মেয়ের পরিবারেই তো কাউকে দেখছি না। মেয়ের মাথায় তেল তো মেয়ের ভাইকেই ঢালতে হবে। নিজের ভাই না থাকলে চাচাতো ফুপাতো ভাই হলেও চলবে। ওনার কথাগুলো তীরের মতো আঘাত করলো মায়ার মনে। চোখ থেকে পানি গড়িয়ে পড়লো। ওর যে নিজের পরিবার বলতে কেউ নেই, যে একজন ছিল তাকে উপরওয়ালা কেড়ে নিল ওর থেকে। আমি মেয়ের বড় ভাই, আমি ঢালবো তেল। কিভাবে কি করতে হবে আমি বুঝিয়ে দিন। মায়া মুখ তুলে তাকালো কথাটা শুনে। আবির দাঁড়িয়ে আছে পাশে। আবিরের এমন কথায় মায়া আওয়াজ করে কান্না করে ফেলল। আবির তাড়াতাড়ি হাঁটু গেড়ে বসে পড়লো মায়ের সামনে। মায়ের মাথায় হাত বুলিয়ে বলল, আরে পাগল মেয়ে, কান্না করছিস কেন? তুই তো আমাকে ভাইয়া বলেই ডাকিস। আমি তো তোকে নিজের ছোট বোনের চোখেই দেখি। নে দেখ, আজ থেকে তোকে তুই বলতে শুরু করলাম। বোনকে কেউ তুমি তুমি করে না কে? আরে এখনো কান্না করছে, তাহলে কি তুই আমার হাতে তেল নিবি না? ভাইয়া মুখেই ডাকিস, সত্যিকারের ভাইয়া ভাবিস না তাহলে? মায়া কাঁদতে কাঁদতে তাকালো আবিরের দিকে, উচ্চারণ করলো, ভাইয়া। শোনা গেল আরো একজনের গলার আওয়াজ, আমি মেয়ের ছোট মা, আমি ওর মাথা থেকে তেল নেব। হ্যাঁ, ওর নিজের মা এই দুনিয়ায় নেই, তাতে কি হয়েছে? ওর ছোট মা এখনো এই দুনিয়ায় বেঁচে আছে। কথাটা বলেই মুনসিলা বেগম মানে মায়েশার মা মায়ের কাছে এগিয়ে এসে মায়াকে জড়িয়ে ধরে চোখের পানি মুছে দিলেন। কপালে চুমু খেয়ে বললেন, দেখো মেয়ের কাণ্ড, কেমন বাচ্চাদের মতো করে কাঁদছে। দেখো তো সবাই কিভাবে তাকিয়ে আছে। মানুষজন কি ভাববে বলো তো? আর কাঁদে না মা, এবার তো চুপ করো। মায়া কাঁদতে কাঁদতে কোনো রকমে উচ্চারণ করলো, ছোট মা। এরপর মঞ্জিলা বেগমকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল। সন্ধ্যা নেমেছে। গায়ে হলুদের অনুষ্ঠান শেষ করে এখন চলছে মেহেন্দির অনুষ্ঠান। মেহেন্দির অনুষ্ঠান বাড়ির ভেতরে রাখা হয়েছে। খুব সুন্দর করে ফুল ও রঙিন কাপড় দিয়ে সাজানো হয়েছে ড্রয়িং রুম। এখন রাজকীয় সোফার বদলে আছে নরম গদি। মেঝেতে অনেকটা জায়গা জুড়ে বিছানো হয়েছে নরম গদি। কাজিন মহল একজন নিজের কোলে বালিশ নিয়ে বসে আছে। কেউ কেউ মেহেদি পড়ছে। শহর থেকে নিয়ে আসা হয়েছে 6টা মেহেদি আর্টিস্ট। মায়া ও মায়েশার পরনে মেহেদি রঙা লেহেঙ্গা। দুজনকেই অসম্ভব সুন্দর লাগছে। দুজন আর্টিস্ট ওদেরকে মেহেদি পরিয়ে দিচ্ছে। আরমান, আয়ান আরও কিছু ছেলে কাজিন বসে আছে সোফায়। বিয়েবাড়িতে ছেলে মেয়ে একসাথে থাকবে আর মিষ্টি মধু ঝগড়া বাঁধবে না, তাই কি কখনো হয়? ছেলে এবং মেয়েরা সবাই মিলে কথা কাটাকাটি করছে আর মজা করছে। মিউজিক বক্স হালকা আওয়াজে মিউজিক বেজে চলেছে। আর এই সব কিছুর থেকে নির্লিপ্ত ভঙ্গিতে বসে আছে আরমান, নিজের ফোন চালাতেই ব্যস্ত সে।
আরমান মায়ের দিকে ভালো করে তাকাচ্ছে না পর্যন্ত, এজন্যই মায়া মুখ ভার করে বসে আছে। হঠাৎই মিউজিক বক্সে মিউজিক থেমে গেল। ড্রয়িং রুমের মাঝখানে মায়াদের ঠিক সামনে আলো নিভে গেল, তাই জায়গাটা কিছুটা অন্ধকার হয়ে উঠল। এরপর বক্সে বেশ কিছুটা জোরেই আজ একটা বাংলা গানের মিউজিক বেজে উঠল। গান শুরু হওয়ার সাথে সাথে লাইট জ্বলে উঠল। কাজিন মহলে সবাই হৈ হৈ করে উঠল সামনের দৃশ্য দেখে। রুবি গ্রামের মেয়ের মতো লাল টকটকে শাড়ি পরে আছে, পা থেকে বেশ কিছুটা উঁচুতে, মাথায় মাঝখানে সিঁথি করে দুই পাশে দুটো বেনুনি, আর বেনুনির ডগে লাল ফিতে দিয়ে ফুল করা। কোমরে রয়েছে একটা কলসি, পিছনে আবির, পরনে লুঙ্গি গেঞ্জি, গলায় গামছা, মাথার চুল গ্রামের ছেলেদের মতোই আছড়ানো। ও রূপসী মাইয়ারে তোর কলসির ভেতরে কি? খাঁটি গরুর দুধ বেচতে এনেছি। ও রূপসী মাইয়ারে তোর কলসির ভেতরে কি? খাঁটি গরুর দুধ বেচতে এনেছি। গান শুরু হতেই আবির রুবির আঁচল টেনে ধরেছে এবং গানের সাথে ঠোঁট মিলাতে শুরু করেছে। রুবির লাইন আসতে রুবিও পিছনে ঘুরে ঠোঁট মিলিয়ে গাইল, দিনে একটু খাই, দামটা আগে চাই, আরে দিনে একটু খাই, দামটা আগে চাই, তোদের মতো বিড়ি খাওয়াদের চিনে নিয়েছি তাই। গানের তালে নাচ করছে রুবি আর আবির, আর এইদিকে কাজিন মহল সবাই হাঁ করে চিল্লিয়ে উঠছে। মায়ার মুখ এতক্ষণে ভার থাকলেও এখন হেসে গড়াগড়ি দিচ্ছে, আর আরমান আবির রুবির নাচ দেখে বাদ দিয়ে মায়ার হাসি দিচ্ছে মুগ্ধ দৃষ্টিতে। ও রূপসী মাইয়ারে তোর কলসির ভেতরে কি? খাঁটি গরুর দুধ বেচতে এনেছি। পুরো গানটার সাথে মিলিয়ে খুব সুন্দরভাবে নাচ শেষ করলো আবির আর রুবি। সবাই হাতে তালি দিয়ে উঠলো। রুবি তো এতক্ষণ ডান্স করলো, এবার লজ্জা পেয়ে ছুটে পালালো বেচারি। এরপর আবারও মিউজিক বেজে উঠলো। সমস্ত ছেলে কাজিন উঠে এলো, গানের তালে ঠোঁট মিলালো। সাথে সাথে মেয়েরাও উঠে একইভাবে ঠোঁট মিলালো। ये मुंडे गली दे मुंडे। গালি দে গুন্ডে ও। ছেলেরা সরে যেতেই ছেলেদের মাঝে থেকে বেরিয়ে এলো আরমান। মায়া যেন পুরোই অবাক। मेहंदी लगा के रखना, डोली सजा के रखना, मेहंदी लगा के रखना, डोली सजा के रखना, लेने तुझे गोरी आएंगे तेरे सजना। গানের তালে নাচতে শুরু করেছে আরমান। মায়ের দিকে ইশারা করে বাড়ির সবাই অবাক, হাঁ করে তাকিয়ে আছে আরমানের দিকে। গম্ভীর রকচটা ছেলেটা আজ এই গানে ডান্স করছে, এটা যেন কেউ বিশ্বাসই করতে পারছে না। এখন আর আরমানের মুখে গম্ভীর ভাব নেই, তার বদলে রয়েছে গানের লিরিক্স অনুযায়ী ভাব। मेहंदी लगा के रखना, डोली सजा के रखना, ओ। বাকি ছেলে কাজিন মহলও আরমানের সাথে তাল মিলিয়েছে। এবার উঠে দাঁড়িয়ে ঠোঁট মিলালো মায়া, তারপরও নিজেও গানের তালে তালে নাচতে শুরু করলো। মিউজিকের সমান তালে ছেলে এবং মেয়েরা নেচে চলেছে। আরমান এগিয়ে এলো মায়ার দিকে, মায়াকে একটানে নিজের সাথে মিশিয়ে নিয়েই গানের সাথে তাল মিলালো। বাকি কাজিনরাও নাচ সহ গেয়ে উঠলো। এত দূর শেষ হতেই আয়ান মায়েশাকে টেনে নিল নিজের কাছে। মায়েশা চুপচাপ একপাশে দাঁড়িয়েছিল। আয়ান মায়েশাকে নিয়ে গানের সাথে তাল মেলালো। मैं एक जवान लड़का, तू एक हसीन लड़की, ये दिल मचल गया तो मेरे कसूर क्या है। মায়েশা অবাক, কিন্তু এখন ও অবাক ভাব পাশে রেখে তাল মিলালো। रखना तो दिल पे काबू, ये हुस्न तो है जादू, जादू ये चल गया तो मेरा कसूर क्या है। আরমান আয়ান একসাথে ডান্স করতে লাগলো। পুরো গানটাতে ছেলে এবং মেয়েরা মিলে নাচ শেষ করলো। এরপর শেষ হলো মেহেন্দি অনুষ্ঠান। মায়া প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়ায় না খেয়েই রুমে চলে গেল। সবাই যে যার মতো খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে গেল। আবার অনেকেই লাইন দিয়ে ড্রয়িং রুমে শুয়ে পড়ল। আরমান আয়ানকে ছাদে ডেকেছিল। দুই ভাই মিলে নীরবে কিছুটা সময় কাটালো। তখনই শোনা গেল আসিফের কণ্ঠস্বর। এত রাতে কি কথা হচ্ছে দু ভাইয়ের মধ্যে? কাল বিয়ে আর এখনো ঘুমাসনি তোরা? আরে আসিফ ভাইয়া, তুমি ঘুমাওনি এখনো? না রে, ঘুম আসছে না। তোরা নিজের নিজের মনের মানুষকে ফিরে গেলি, আমি যে কই পাবো? হে ব্রো, তার মানে তোমারও মনের মানুষ আছে? হ্যাঁ, সে তো অবশ্যই আছে, তবে আমার মনের মানুষটার মনে অন্য কেউ আছে। কিন্তু ভাবছি যেভাবেই হোক কাল তাকে নিজের করে নেব, ছিনিয়ে নেব তাকে আমি।
আয়ান হেসে উঠল। তুমিও যে কি বলো না ব্রো। আরমান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকলো আসিফের দিকে। ও কল লাগিয়েছিল রুবিকে। রুবি কল রিসিভ করতেই আরমান ফোন কানে নিয়ে বলল, রবি, মায়া না খেয়ে চলে গিয়েছিল, ওর খাবারটা ওকে রুমে দিয়ে এসো। অপর পাশ থেকে কি বললো শোনা গেল না। আরমান কল কেটে আয়ানকে উদ্দেশ্য করে বলল, অনেক রাত হয়েছে, যা গিয়ে ঘুমিয়ে পড়। বলেই আরমান একবার আসিফের দিকে তাকিয়ে চলে গেল। আয়ান আসিফকে বলল, চলো ব্রো, ঘুমাবে না? তুই যা, আমি আসছি। ওকে। বলে আয়ানও চলে গেল। আসিফ একটা সিগারেট বের করে জ্বালিয়ে ঠোঁটে চেপে ধরলো। এরপর পকেট থেকে ফোন বের করে কল লাগালো একটা নাম্বারে। রিসিভ হতে বলে উঠল, রুবি মায়ের জন্য খাবার আনতে গিয়েছে, দেখ রান্নাঘরে, যেভাবেই হোক ওই খাবারে ওষুধটা মিশিয়ে দিবি। অপর পাশ থেকে কি বলল শোনা গেল না। আসিফ আবারও বলল, কিভাবে কাজটা করবি আমি জানি না, তবে এটাই শেষ সুযোগ, যেভাবে হোক ওই ওষুধ মিশাতে হবে খাবারে। না, মায়া এখনো খায়নি। আরমান কল করেছিল রুবিকে, মায়ের জন্য খাবার নিয়ে যেতে বলল। এখনই রুবি আসবে, দেখ খাবার নিতে, যেভাবে হোক ওই খাবারে ওষুধটা মিশিয়ে দিবি। রুবি রান্নাঘরে যেতেই দেখলো চ্যামেলি নামের এক 20 বছর বয়সী মেয়ে খাবার বাড়ছে। ওকে রুবি খুব ভালো করে চেনে, অনেক বছর থেকে এই বাড়িতে কাজ করছে চ্যামেলি। কে রে চ্যামেলি, এখনো ঘুমাসনি? আর কার জন্য খাবার বাড়ছিলে? চ্যামেলি রুবিকে দেখে বলল, রুবি আপু তুমি, কিছু দরকার ছিল? আসলে মায়া ভাবিমণি তো না খেয়ে উপরে চলে গেছে, তাই ভাবলাম ভাবিমণির খাবারটা উপরেই দিয়ে আসি। আমি তো মায়া ভাবি মনি খাবারটাই নিতে এসেছিলাম। কই আমাকে দে, আমি তো উপরে যাবই, তোকে আর যেতে হবে না। ও তাহলে ভালোই হলো, এই নাও তুমি নিয়ে যাও তাহলে। কথাটা বলেই চ্যামেলি খাবারের প্লেট রুবির হাতে ধরিয়ে দিল। রুবি আর কোনো কিছু না ভেবে খাবারের প্লেটটা নিয়ে মায়ের রুমে চলে গেল। রুবি চলে যেতেই চ্যামেলি নিজের ফোন বের করে একটা নম্বরে মেসেজ পাঠালো। কাজ হয়ে গেছে স্যার। পরের দিন আরমান, মায়া ও আয়ান মাইশার বিয়ে সুন্দরভাবে কোনো ঝামেলা ছাড়াই সম্পন্ন হয়েছে। বাড়ির হলরুমই সুন্দর করে সাজিয়ে স্টেজ করা হয়েছে। তবে অবাক করার বিষয় হলো, যেখানে 2 দম্পতির বসে থাকার কথা ছিল সেই জায়গায় এখন 3 দম্পতি বসে আছে। আর সেই এক অনাকাঙ্ক্ষিত দম্পতি হচ্ছে আসিফ আর রুবি। আয়ান, মাইশা ও আরমান মায়ার বিয়ে পড়ানো শেষ করে এখন আসিফ আর রুবির সামনে বসে আছে কাজী সাহেব। অনেকক্ষণ ধরে কাজী সাহেব রুবিকে কবুল বলতে বললেও সে বলছে না। গ্রামের মানুষগুলো আবারও কটু কথা বলতে শুরু করেছে। রুবির পাশে সামিরা, আঞ্জুমা বেগম, সাবিনা বেগম সহ আসিফকেও মা দাঁড়িয়ে আছে। তারাও রুবিকে অনেকক্ষণ ধরে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু তবুও রুবির মুখ থেকে কবুল শব্দটি আর বের হচ্ছে না। একজন রোগা পাতলা সুতির শাড়ি, তবে নতুন ছাপা শাড়ি আট পরে থাকা এক মহিলা এগিয়ে এলেন ঠিক রুবির সামনে। এরপর উনি রুবির মুখ থেকে ঘোমটা তুলে দিয়ে ঠাস করে একটা চড় বসিয়ে দিলেন। বুক ভাঙা কান্নায় ভেঙে পড়ে বললেন, আর কত, হ্যাঁ আর কত নিচে নামাবে আমাদের? এই দিন দেখার জন্য তোকে ছোট্ট থেকে এত কষ্ট করে মানুষ করলাম। এই দিন দেখার আগে আল্লাহ তাআলা আমাদের মরণ কেন দিল না বলতো? এখন কি তুই চাস তোর অসুস্থ বাপের ভাতে বিষ মিশিয়ে তার সাথে নিজেও খেয়ে এই দুনিয়া ত্যাগ করি? কথাগুলো বলে কান্নায় ভেঙে পড়লেন উনি। অঞ্জুমা বেগম ছুটে এসে ওনাকে ধরে রেখেছেন। রুবি অসহায় চোখে তাকালো সেই মহিলাটির দিকে। উনি আর কেউ নয়, রুবির জন্মদাত্রী মা। রুবির চোখেও তখন বাঁধ ভাঙা অশ্রু। অঞ্জুমা বেগম অসহায় গলায় বললেন, নিজেকে সামলান ভাবি, আমার রুবি এমন মেয়ে নয়, এতদিন ধরে আছে আমাদের বাড়িতে। আমরা সবাই ওর স্বভাব চরিত্রের ব্যাপারে অবগত। আমার বিশ্বাস এর পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। সত্যি কোনোদিনও চাপা থাকে না, আর থাকবেও না। শুধু বিয়েটা হয়ে যেতে দিন, আসল সত্য খুব শীঘ্রই সামনে আসবে। রুবির মা কাঁদতে কাঁদতেই বললেন, আর সেই সত্য সামনে এসে কি হবে মেম সাহেব? আমার মেয়ের গায়ে যে কলঙ্কর দাগ লেগে গিয়েছে, সেটা কি কোনোদিনও মুছবে? এখন ও বিয়েটাও করতে চাইছে না। আমরা কিভাবে সারা জীবন কাটাবো এই গ্রামে? কলঙ্কিনীর বাপ মার নাম নিয়ে চলতে হবে। গ্রামের সবাই থুতু দিবে আমাদের, এক ঘরে করে দেবে। ওনার কথার প্রত্যুত্তরে আঞ্জুমা বেগম কি বলবেন ভেবে পেলেন না, শুধু একটা দীর্ঘশ্বাস ছাড়লেন। কাজী সাহেব আবারও একবার জিজ্ঞাসা করলেন,
রুবি নিজের মাথায় কারো হাতে স্পর্শ অনুভব করে চোখ তুলল এবং দেখলো আরমান ওর পাশে দাঁড়িয়ে আছে। মাথায় স্নেহের স্পর্শ, চোখে ভরসা। রুবি আরমানকে দেখার সঙ্গে সঙ্গে টুপ করে ওর চোখ থেকে পানি ঝরে পড়ল। এরপর রুবি চারিপাশে নজর বুলিয়ে কাউকে যেন খুঁজতে লাগলো, কিন্তু দেখা পেল না সেই কাঙ্ক্ষিত পুরুষটির। অবশেষে ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে চোখের পানিতে ভিজে নিজেকে আসিফের নামে করে দিল রুবি। কবুল করলো আসিফকে। রাতের দিকে 3 তলার 3টে পাশাপাশি রুমে বিভিন্ন ফুলের সুবাসযুক্ত মোমবাতি দিয়ে সাজানো হয়েছে 3 দম্পতির বাসর ঘর। 3 বধূকে ফুলের বিছানায় ফুল পরি সাজিয়ে বসিয়ে দিয়ে এসেছে সামিরাও বাকি কাজিন মহল। আর অবশ্যই 3টে রুমই তালাবদ্ধ করতে ভোলেনি ওরা। এখন ওরা আয়ানের রুমের দরজার সামনে দাঁড়িয়ে আছে। সামিরার ধারণা সবার প্রথম ওর ছোট ভাইয়াই তার রুমে আসবে। বেশ অনেকক্ষণ ধরে সামিরা এবং ওর কাজিন মহল দাঁড়িয়ে আছে দরজার সামনে, কিন্তু তাদের 3 ভাইয়ের মধ্যে কারোরই দেখা নেই। অপেক্ষা করতে করতে সবাই ক্লান্ত। দাঁড়িয়ে থাকতে থাকতে পা ব্যথা শুরু হয়েছে সবার। অনেকেই ফ্লোরে বসে পড়েছে। শেষ পর্যন্ত সামিরাও আর না দাঁড়িয়ে থাকতে পেরে দরজার সামনে চাবি হাতে নিয়ে বসে পড়ল। বিরক্ত গলায় সামিরা বলল, ধ্যাত, আর কতক্ষণ অপেক্ষা করব? ঘুম পাচ্ছে তো এবার। রাইমা সম্পর্কে সামিরার ফুফাতো বোন বলে উঠল, তোর ঘুম পাচ্ছে? আর এদিকে সুরজের অবস্থা দেখ। রাইমার বাড়ানো আঙুল অনুসরণ করে তাকালো সবাই। সুরজ বয়স ওই 16 কি 17। বেচারা দাঁড়িয়ে থাকতে না পেরে ফ্লোরেই বসে পড়েছিল, আর এখন নাক ডেকে ঘুমাচ্ছে। দেয়ালে ঠেস দেওয়া মাথা একদিকে হেলে পড়ছে, মুখের এক সাইড দিয়ে লালা ঝরছে। সবাই সুরজের অবস্থা দেখে হেসে ফেললো, আর একটা পিচ্চি মেয়ে সুরজের কাছে গিয়ে কানের কাছে মুখ নিয়ে চিৎকার করে উঠল, ভাইয়া ভূত ভূত ভূত। সাথে সাথে সুরজ লাফিয়ে উঠে চিৎকার করতে শুরু করলো, ভূত ভূত, আমু বাঁচাও, আপু বাঁচাও, আল্লাহ আল্লাহ, বিসমিল্লাহ বিসমিল্লাহ, না নাউজুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম। চোখ বন্ধ করে লাফাচ্ছে আর নিজের মনে চিল্লাচ্ছে সুরজ। ওর অবস্থা দেখে সবাই হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। আসলে সুরজ ভূতে প্রচণ্ড ভয় পায়, আর এটারই সুযোগ বারবার ব্যবহার করে দুষ্টু পিচ্চি তাসনিম। সবার হাসির আওয়াজে চোখ খুলে থেমে গেল সুরজ। প্রথমে কিছু বুঝতে না পেরে বোকার মতো কিছুক্ষণ চেয়ে রইল। এরপর চারিপাশে নজর বুলিয়ে যখন বুঝতে পারলো কি হয়েছে, তখন প্রচণ্ড লজ্জা পেল বাচ্চারা। মাথা চুলকে লজ্জা মাখা হাসি দিল। ছোট বোন তাসনিমকে উদ্দেশ্য করে বলল, তোকে তো আমি পরে দেখিয়ে নেব। হঠাৎই সামিরা বসা থেকে ধরফর করে উঠে দাঁড়ালো। সবাই হাসি থামিয়ে দিল। আরও যারা বসেছিল তারাও ধরফর করে উঠে বসলো সামিরার চোখ অনুসরণ করে তাকিয়ে। আয়ান আসছে, হাঁটার মাঝে মাথার চুলগুলো হাত দিয়ে ঠিক করছে। এরপর শার্টের হাতা গোটাচ্ছে। দেখেই বোঝা যাচ্ছে এই মাত্র ফ্রেশ হয়ে এসেছে। আয়ান সোজা নিজের রুমের সামনে এসে এতজনকে রুমের সামনে দেখে ও অবাক হওয়ার ভান করলো। তারপর কিছুটা নাটকীয় ভঙ্গিতে আঙুলের ইশারায় দেখিয়ে বলল, আমার কথা অনুযায়ী ওটা আসিফ এর রুম, ওটা বিগ ব্রাদারের রুম, আর এটা আমার রুম। তো এত জনগণ আমার রুমের সামনে কি করছে? আমি তো কোনো ইলেকশন দাঁড়াইনি। টাকা দাও, টাকা। তোমার থেকে টাকা আদায় করার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম আমরা। আয়ান প্রচণ্ড অবাক হওয়ার ভান করে বলল, ও মাই আল্লাহ, তার মানে এতগুলো ভিক্ষুক আমার কাছে থেকে ভিক্ষা নেওয়ার জন্য আমার রুমের সামনে অপেক্ষা করছে? এতগুলো ভিক্ষুককে ভিক্ষা দিতে গিয়ে আমি তো নিজেই ভিখারি হয়ে যাব মনে হচ্ছে। সামিরা চিৎকার করে বলল, ভাইয়া একদম আমাদেরকে ভিক্ষুক বলবে না, এটা আমাদের ভাই বোনদের অধিকার। হ্যাঁ, এই টাকা আমাদের পাওনা ভাই বোন হিসেবে, তাই বলে আমরা ভিক্ষুক নয়। সামিরার আরেক কাজিন বলে উঠল, হ্যাঁ, এমনিতেই অনেক রাত হয়েছে ভাইয়া, প্রচন্ড ঘুম পাচ্ছে। আমাদের পাওনা আমাদেরকে বুঝিয়ে দিয়ে নিজের বউয়ের কাছে যাও। টাকা না দিলে আমরাও কিন্তু রুমের চাবি দেব না। সারা রাত বউ ছাড়া থাকতে হবে তোমায়। আয়ান হাই তুলে বলল, আচ্ছা কত দিতে হবে তাড়াতাড়ি বল, আমারও ঘুম পাচ্ছে। আজকের রাতেও তুমি ঘুমাবে ভাইয়া? আয়ান সুরজের দিকে ভ্রুকুচকে তাকিয়ে জিজ্ঞেস করলো, ঘুমাবার মতো কি করব? তুমি জানো না বাসর রাতে কি করে? সুরজ কথাটা বলার সাথে সাথে সবাই ওর দিকে চোখ ছোট ছোট করে তাকালো। হঠাৎই সবকিছু সাইলেন্ট হয়ে যেতে সুরজ বুঝতে পারলো যে ও কি বলে ফেলেছে। জিভ কাটলো, ভয় ভয় চোখে তাকালো সবার দিকে। মানে সবাই আম্মার দিকে এইভাবে তাকিয়ে না থেকে আগে ভাইয়ার কাছে টাকা আদায় করো। এরপর এখন 2টো ভাইয়া বাকি আছে, তারাও যদি এরকম চলে আসে। রাইমা সুরজের মাথায় চাঁটি মেরে বলল, খুব পেকেছিস না? দাঁড়া, ছোট মাকে বলতে হবে যেন তোর বিয়েটাও তাড়াতাড়ি দিয়ে দেয়, তার ছেলে উতরে পেকে গেছে।
মোটেও আমি তাড়াতাড়ি বিয়ে করব না। আমারও অনেক ইচ্ছে আমি ভাইয়ের মতো বড় বিজনেসম্যান হবে। সামিরা চিৎকার করে বলে উঠল, এই তোমরা থামো তো, কথায় কথায় টাইম ওয়েস্ট করছো। ভাইয়া তুমি টাকা দিবে কিনা বলো, টাকা না দিলে কিন্তু দরজাও খুলবো না, বলে দিলাম। কত লাগবে? বেশি না, আমরা এমনিতেও ছোট মানুষ, তার উপর অনেক জন আছে, তাই তুমি এক একজনকে 50 করে দাও। আয়ান সিরিয়াস ভঙ্গিতে মাথা নাড়িয়েই বলল, ওকে, এই তোরা সব লাইন দিয়ে 2 হাত পেতে ধরা, 50 কোনো তার থেকেও বেশি করে দেব। সবাই খুশি হয়ে লাইন দিয়ে দাঁড়ালো। ছেলে মেয়ে মিলে প্রায় 12 থেকে 13 জন আছে। আয়ান নিজের প্যান্টের পকেট থেকে টেনে টেনে বের করলো একটা প্যাকেট। সবাই লাইন দিয়ে 2 হাত পেতে দাঁড়িয়ে আছে। আয়ান ঝটপট করে প্যাকেট হাতে ঢোকাচ্ছে আর এক মুঠো করে তুলে এক একজনের হাতে দিচ্ছে। সবাই বোকা বনে গেল, নিজেদের হাতের দিকে ফ্যালফ্যাল করে চেয়ে রইল, কারণ ওদের হাতে এক হাত করে রয়েছে আয়নের দেওয়া এক একটার অনেকগুলো কয়েন। রাইমা কাঁদো কাঁদো গলায় বলল, ভাইয়া তুমি আমাদেরকে সত্যি সত্যি ভিক্ষুক বানিয়ে দিলে। আয়ান ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, ভিক্ষুক কোথায় বানাইলাম? সামিরা তো 50 টাকা করে চাইলো, আমি তার থেকেও বেশি দিয়েছি। গুনা দেখ, আম্মু বলেছিল আজকে তোর ভাই বোনদের টাকা লাগবে, তাই যেন আমি টাকা রেডি রাখি। তোরা জানিস কত কাঠখড় পুড়িয়ে আমি এই খুচরা টাকার কয়েনগুলো রেডি করেছি। সামিরা বিরক্ত গলায় বলল, 50 টাকা নয়, 50,000 বোঝাতে চেয়েছি। একজনকে 50,000 করে দিতে হবে। তোমার এই খুচরা পয়সা তুমিই রাখো। বলতে বলতে সামিরা 1 টাকার কয়েনগুলো আয়ানের সেই প্যাকেটে ভরে দিল। আয়ান আকাশ থেকে পড়লো যেন, অবাক হওয়ার ভান করে বলল, 50,000? তোরা আছিস 1 2 3 4 13 জন। আল্লাহ, তার মানে 6,50,000। কিছু মাস আগে আমি বিদেশ থাকাকালীন এই টাকা দিয়ে আমি 2 মাসের আমার খরচ চালিয়েছি, তাও বাপ ভাইয়ের টাকায়। এরপর আয়ান 2 হাত জোর করে কপালের কাছে ঠেকিয়ে বলল, থাকবো না, আমার তোদের দরজা খুলতে হবে না, লাগবে না আমার বউ। চললাম আমি আমার রুমে ঘুমাতে। কথাটা বলেই আয়ান হাঁটা দিল নিচের তলায় যাওয়ার উদ্দেশ্যে। সবাই অবাক হয়ে তাকিয়ে রইল আয়ানের যাওয়ার দিকে। দেখা গেল আয়ান সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছে। এটা কি হলো? ভাইয়া তো সত্যি সত্যি চলে গেল। মুহূর্তের মধ্যে আবারও সিঁড়ির কাছে দেখা গেল আয়ানের মাথা। সিঁড়ির রেলিং ধরে উঁকি দিয়ে মুখ বাড়িয়ে ইনোসেন্ট ফেস করে বলছে, এই বোনরা কিছু কম কর না, এত টাকা ক্যাশ তো নেই আমার কাছে। সবাই আয়নের অবস্থা দেখে হুহা করে হেসে ফেলল। একজন মেয়ে কাজিন বলে উঠল, খুব তো অ্যাটিটিউড দেখিয়ে চলে গেলে, লাগবে না তোমার বউ, তো যাও গিয়ে ঘুমাও গা, আমাদেরও টাকা লাগবে না। টাকা লাগবে না তো তাহলে রুমের চাবিটা দিয়ে দে। সামিরা বিরক্ত গলায় বলল, শোনো ভাইয়া, ফালতু বকবক করার সময় নেই, অনেক রাত হয়েছে। টাকা দিয়ে রুমের চাবি নাও, না হলে আমিও চললাম চাবি নিয়ে ঘুমাইতে। আয়নের আর কি করেন, বিছানায় এগিয়ে এসে সামিরার ডিমান্ড অনুযায়ী সকলের হাতে 50,000-এর একটা করে বান্ডিল ধরিয়ে দিল। এরপর ওরা চাবি ধরিয়ে দিলে আয়ান একটা শ্বাস ছেড়ে রুমে প্রবেশ করলো। এরপর আয়ান ধরাম করে দরজা লাগিয়ে কি মনে করে আবারও দরজা খুলে উকি মেরে বলল, এই তোদেরকে তো তোদের ডিমান্ড অনুযায়ী টাকা দিয়ে দিলাম, কিন্তু তোরা আমার 1 টাকার কয়েনগুলো ফেরত দিলি না তো, শুধু সামিরা দিয়েছে। সুরজ দাঁত দেখিয়ে বলল, টুথপেস্টের সাথে ব্রাশ ফ্রি, ঠিক তেমন নোটের সাথে কয়েন ফ্রি। এইগুলো দিয়ে একটা ডায়েট চকলেট খাওয়া যাবে। যাও তো, টাকার জন্য হাও হুতাশ না করে বাসরাতে বউয়ের সাথে রোম্যান্স করো। কথাটা বলেই সুরজ মারল ছুট। আয়ান ছোট বড় ভাই বোনদের সামনে সুরজের এমন কথায় কিছুটা লজ্জা পেল বটে, তাই ও আবারও ধরাম করে দরজা বন্ধ করে দিল। সেই শব্দে কেঁপে উঠল বিছানায় ফুলের মাঝে বসে থাকা মাইশা। এদিকে সামিরা সহ পুরো কাজিন মহল হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে আরমান ও মায়ের রুমের সামনে। ওদের এতটা অবাক হওয়ার কারণ, ওরা যেই তালা মেরে গিয়েছিল রুমের দরজায়, সেই তালা খোলা অবস্থায় করার সাথে ঝুলছে, অথচ ওই তালার চাবি এখনো সামিরার হাতে। সামিরা একবার নিজের হাতে থাকা চাবির দিকে তাকাচ্ছে, তো একবার খুলে থাকা বড় তালাটার দিকে তাকাচ্ছে। দরজাটা হালকা করে ঠেসানো, রাইমা দরজা ঠেলে খুলে ফেললো, তারপর রুমে প্রবেশ করলো। সবাই রাইমার পিছু পিছু একে একে রুমে প্রবেশ করলো। সবাই প্রচণ্ড অবাক হয়ে তাকিয়ে রইল বেডের দিকে, কারণ যেখানে মায়াকে বসিয়ে দিয়ে গিয়েছিল সেখানে মায়া নেই। তার জায়গায় আছে বেশ কিছু টাকার বান্ডেল আর একটা কাগজ। কাগজটাতে সামিরার নাম লেখা। সামিরা অবাক হয়ে সে কাগজটা নিজের হাতে তুলে নিল। এক পিঠে ওর নাম লেখা বড় বড় করে, অন্য পিঠে লেখা, নিয়ে গেলাম আমি আমার মায়াবতীকে, তোদের পাওনাটাও বুঝিয়ে দিয়ে গেলাম। ওখানে 13 লক্ষ টাকা আছে, তোরও আছিস 13 জন। আশা করছি যা দিয়েছি এতেই তোদের হয়ে যাবে। আর মোস্ট ইম্পর্টেন্ট কথা,
আবিরের খেয়াল রাখিস। ওর রুমের দরজা লক করা আছে। চাবি রুমের বেডসাইড টেবিলে রেখে গেলাম। ওকে বাড়ি থেকে বেরোতে দিবি না আজ। আবারও বলছি, খেয়াল রাখিস ছেলেটার। সামিরা একটা দীর্ঘশ্বাস ছাড়লো। রাইমাকে উদ্দেশ্য করে বলল, ও আপু, ভাইয়া এখানে 13 লক্ষ টাকা দিয়ে গেছে, সবাইকে দিয়ে দাও 1 লক্ষ করে। এটাই লিখে গেছে এখানে। ভাইয়া ভাইয়া নিয়ে গেছে ভাবিমণিকে, হয়তো ভাবিমণির জন্য স্পেশাল কিছুর ব্যবস্থা করেছে। কিন্তু ভাইয়া কখন নিয়ে গেল ভাবিমণিকে? দেখলাম না তো। আর এই রুমে তো তালা মারা ছিল আর চাবি ছিল তো তোর কাছে। আপু, এটা যে পুরনো যুগের মোটা মোটা তালাগুলো আমি দাদুর কাছ থেকে এনেছিলাম। আর এই তালাগুলোর আর একটা করে চাবি দাদুর কাছেও ছিল। ভাইয়া নিশ্চয়ই দাদুর থেকে চাবি নিয়েছে আর উপরে এসেছে, হয়তো উত্তর দিকে সেইটা দিয়ে। আমরা তো আয়ান ভাইকে নিয়ে ব্যস্ত ছিলাম, তাই হয়তো খেয়াল করিনি। সবাই যখন আয়ানকে নিয়ে ব্যস্ত ছিল তখন আরমান উত্তর দিকের সিঁড়ি দিয়ে উপরে এসেছে। এই বিশাল বড় জমিদার বাড়িটিতে ওপরতলায় আসার জন্য বাড়ির 2 মাথায় 2টো সিঁড়ি করা আছে। আরমানের দাদুর কাছ থেকে নিয়ে আসা চাবি দিয়ে দরজা খুলে নিঃশব্দে প্রবেশ করে রুমের ভিতর। রুমে ঢুকে বেডের দিকে তাকাতেই আরমানের ঠোঁটে খেলে যায় মিষ্টি হাসি। তার পিচ্চি মায়াবতী ফুলের রাজ্যে ফুলপরি সেজে নিষ্পাপ বাচ্চাদের মতো ঘুমিয়ে আছে। সারাদিনের ক্লান্তিতে আর পারেনি আরমানের জন্য অপেক্ষা করতে। সামিরারা ওকে সাজিয়ে দিয়ে বসিয়ে দিয়ে যেতে ও ডিশ করে শুয়ে পড়েছে। খাটের মাঝখানে ফুল দিয়ে আঁকা লাভ শেপটা ঘেঁটে পুরো হয়ে গেছে। পুরো খাটময় ছড়িয়ে আছে কাঁচা ফুলের পাপড়ি। খাটের চারিপাশেও ফুলের মালা ঝুলছে। মৃদু রঙিন আলোয় ঘরের সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে। তার সাথে পুরো সুগন্ধি যুক্ত ক্যান্ডেল আছেই। এই এত সৌন্দর্যের মাঝে মায়াকে ঘুমন্ত অবস্থায় অনেক কিউট লাগছে। বেশ কিছুক্ষণ মুগ্ধ চোখে চেয়ে রইল আরমান তার পিচ্ছি মায়াবতীর দিকে। আজই সে পরিপূর্ণ। সে তার মায়াবতীকে নিজের করে পেয়েছে, আর কিছু চায় না ওর। আরমান বিছানায় টাকাসহ সামিরার জন্য লেখা কাগজটা বিছানায় রেখে দিল। এরপর মায়ার কপালে ঠোঁটে স্পর্শ দিয়ে খুব সাবধানে মায়াকে কোলে তুলে নিল। মায়া কিছুটা নড়ে চড়ে উঠে আরমানের বুকে মুখ গুজে আবারও ঘুমের দেশে তলিয়ে গেল। আরমান মৃদু হেসে নিঃশব্দে ধীরে ধীরে বেরিয়ে গেল রুম থেকে। ওইদিকে সামিরা সহ কাজিন মহল দাঁড়িয়েছিল আসিফের রুমের সামনে। অনেকটা রাত হওয়ার পরেও আসিফের দেখা নেই। আসিফ নিচে কোথাও নেই। বেশ কিছুক্ষণ পর দেখা গেল এই বাড়ির 2জন কাজের লোক নিজেদের কাঁধে আসিফের ভর নিয়ে ছাদের সিঁড়ি দিয়ে নেমে এদিকেই আসে। পিছনে আছে আসিফের মা। আসিফ ঠিকমতো পাটাও ফেলতে পারছে না। আসিফের অবস্থা দেখে সবাই অবাক, কেউ কিছু বলার ভাষাই খুঁজে পেল না। রুমের সামনে এসে দাঁড়াতে আসিফ চোখ খুলে তাকালো, জড়ানো গলায় বলল, কি ব্যাপার? তোরা আমার রুমের সামনে কি করছিস? 1 মিনিট, এটা তো আমার রুম নয়। এই শালির বাচ্চা শালা কোথায় নিয়ে এসেছিস তোরা আমায়? আসিফের গালি শুনে কাজের লোক দুটো অসহায় মুখ করে তাকালো আসিফের মায়ের দিকে। আসিফের মাও 2জনকে উদ্দেশ্য করে বলল, রুমের ভিতর পৌঁছে দিয়ে ওদের। এরপর সামিরাকে উদ্দেশ্য করে বলল, এখনো ও স্বাভাবিক জ্ঞানে নেই। সব তো বুঝতেই পারছো সামিরা, দরজাটা খুলে দিও, আমি তোমাদের টাকা দিয়ে দেব। কথাটা বলেই উনি ওখান থেকে চলে গেলেন। দরজা আবার মোটা তালাতে তোরা বন্দি রাখবি নাকি আমাকে? আসিফের চোখ লাল, মাথার চুল উস্কো খুস্কো, পরনে এখনো সে বিয়ের পোশাকটাই রয়েছে, তাও আবার এলোমেলো অবস্থান। আসিফকে দেখে কেমন যেন ভয়ঙ্কর লাগছে। মুখ থেকে মদের গন্ধ আসছে। ইতিমধ্যে সেই গন্ধে সবার গা গুলি উঠেছে, তাই সবাই দূরে সরে গেছে। সামিরা আমতা আমতা করে বলল, আজ তোমার বাসরাত ভাইয়া, তোমার বউকে সাজিয়েছি আমরা, তাই তোমার থেকে আগে টাকা নেব, তারপর দরজা খুলবো। আজ আমার বাসরাত? ও হ্যাঁ হ্যাঁ, আর আজ আমার বাসরাত। বিয়ে হয়েছে আমার। কিসের টাকা দেবো তোদের? আমি বলেছিলাম আমার বউকে সাথে চল, ভাগ এখান থেকে। শেষের কথাটা বলেই আসিফ চোখ রাঙিয়ে তেড়ে গেল সামিরার দিকে। আসিফকে তেড়ে আসতে দেখে সামিরা চাবি ফেলে মার দূর। আসিফকে এই অবস্থায় দেখে ওর কেন জানি প্রচন্ড ভয় লাগছে। সামিরাকে ছুটে পালিয়ে যেতে দেখে বাকি সব কাজিনরাও পালিয়ে গেল। ওই
তালা খোল শালা। আমার বউরে বন্দি আছে, মুক্ত করবো তো তাকে আমি। আসিফের কথা একজন তালা খুলে দিল। আসিফ অনেক আগেই নিজেকে সেই দুই লোকের থেকে ছাড়িয়ে নিয়েছে। দরজা খুলে দিতেই আসিফ তাদেরকে চলে যেতে বলল। আসিফের কথায় ওরা দুজন একে অপরের মুখ চাওয়াচাই করে ওখান থেকে চলে গেল।